মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক আদিত্য। আমি তো ভাবতেই পারছি না তুমি। আমার রাধার সাথে কিছু কথা আছে। ওর সঙ্গে কথা? আদিত্য ও না বুঝে একটা ভুল করে ফেলেছে। আফটার অল গ্রামের বাচ্চা মেয়ে তো, তুমি ওকে ক্ষমা করে দাও। কি জানো তুমি? বড় বড় কথা বলছিলে, বলো কি জানো? আমার আর আলোর বিষয়ে তুমি কি জানো ঠিক যে অত কথা বলছিলে? শোন শোন, ওকে এইভাবে আমাকে একটু কথা বলতে দাও প্লিজ। আমি কোনো খারাপ কথা বলছি? আমি থানায় জানিয়ে দিয়ে এসেছি যে আলোর মৃত্যুর জন্য আমি দায়ী নই। তার সপক্ষে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আর আমার একদম এই বাড়িতে ফেরার কোনো ইচ্ছে ছিল না মা। আমি সত্যি বলছি, ফিরতে বাধ্য হলাম এই মেয়েটার জন্য। থেমে আছো কেন বলো? তখন তো অনেক কথা বেরোচ্ছিল মুখ দিয়ে। কি বলছিলে? আলোকে আমি বুঝি না, আমার মেয়েটাকে আমি অনাথ করে দিতে চাই, বলো? আরে অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে চুপ। এসব কি করছিস কি তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? মাথা খারাপই তো বাবা, মাথা খারাপই তো। এই যে আপনাকে বলছি, শুনুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ওইসব রাগ আর জেদ দেখিয়ে না কিচ্ছু হয় না, কিচ্ছু না। যা হয় সব কারসাজিতে হয়, কারসাজিতে। আর আমি না দিদি একটু কারসাজি করতে ভীষণ ভালোবাসি। আর আমার বন্ধুরা কি বলে জানো তো? আমার বন্ধুরা বলে, তুই তো আমরা ভেবেছিলাম তোকে ভীষণ ভালো মানুষ, কিন্তু তুই এরকম। আমি ওদেরকে কি করে বলি আমি মোটেই ভালো মানুষ নই, একদমই ভালো মানুষ নই। আমি কারসাজি করে মানুষের মনের কথা এমনি করে বের করে দিই, কেউ ধরতেই পারে না। বুঝেছো? কেউ ধরতে পারে না। আমার ঠাকুরের সাথে খুব ভালো ভাব। ঠাকুর আমাকে যেমনি সিগন্যাল দেয় আমিও তেমনি করি। ওই কথায় আছে না, কোন দেবতার কোন ফুলে সন্তুষ্টি, ঠিক তেমনই। আর তারপর আচ্ছা ঠিক আছে, স্টপ। অদ্ভুত ব্যাপার, দাড়ি কমা ফুল স্টপ বলে কিছু নেই নাকি? ইঞ্জিন চলছে তো চলছে। আপনাকে থানায় তখন ওই সব কথাগুলো কেন বলেছিলাম বলুন তো? আপনি বোঝেননি না? বলুন বোঝেননি না? জানতাম আপনি বুঝবেন না। আমি আপনাকে তখন ওই কথাগুলো এই কারণে বলেছিলাম যাতে করে আপনার হাতে ঘা লাগে। লেগেছে তো হাতে ঘা লেগেছে তো? আপনি ফিরে এসেছেন তো বলুন? হ্যাঁ আরে মা, তো অদ্ভুত মেয়ে, যাচ্ছে তাই মেয়ে। বলছি থামার আগে আর একটা কথা বলে দিই না, আর একবারও না। সাইলেন্স। থাক মা, আমি আর এখানে থাকতে পারবো না, ঘরে যাচ্ছি। এই যাত্রাপালা আমার সহ্য হবে। তার মানে আমি ঠিক লোককে ভরসা করেছি, কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। তুমি পেরেছো রাধা, তুমি পেরেছো তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না ঠাকুর মশাই, কোথাও যাবি না তুই? কিন্তু বড় মা, আমার তুই জানিস না রাধা, তুই কত বড় কাজ করেছিস যা আমরা কেউ পারিনি। তুই ছেলে মানুষই করে তা করেছিস। আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে দিয়েছিস। আমাদের পরিবারের সবার সম্মান রেখেছিস তুই। আমার আদিকে আমার কুলে ফিরিয়ে দিয়েছিস তুই।
বাবা? আমি আসবো না তোমার কাছে? তোমার যেমন কেউ নেই, বাবারও তো তুমি ছাড়া কেউ নেই মা। তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না। আমি অরফানদের সাথে থাকবো, অরফান হয়ে যাব। কি বললে? বাবা আছে না পুপুর? বাবা তোমাকে একা ছাড়বে না পুপুর, বাবা তোমাকে একা ছাড়বে না। তোমার চিন্তা নেই, তোমার সাথে তোমার বাবা আছে, কিসের ভয়? না, তুমি বাচ্চা বাবা, তুমি খারাপ, তুমি জেলে চলে যাও, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, জেলে চলে যাও। আচ্ছা 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 আমার দিকে তাকাও, আমার কথাটা শোনো মা, শোনো শোনো, তাকাও, একবার তাকাও, একবার তাকাও। আজ তুমি আমাকে যতই বকাবকি করো, যা খুশি বলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার কাছে যাব। আদিত্য, কি হচ্ছেটা কি? জোর করে পুপুলকে কাছে টানলে ও তো কষ্ট পাবে। ছাড়ো, আজ আমি সমস্ত সত্যি ওকে বলতে চাই। না না আদিত্য, ওকে এখন এভাবে বলাটা পসিবল নয়। তুমি আমার কথাটা শোনো। আমি কিচ্ছু বুঝবো না, আমি কিচ্ছু বুঝবো না। তোমরা চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। আমার মা ছাড়া আমাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না। কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি একজন পিকনিক অ্যারেঞ্জার। বা ভেরি ইন্টারেস্টিং, আমি কোনদিনও শুনিনি এটা। আর শীতকাল মানেই চারিদিকে পিকনিক। একদম একদম ভেরি গুড। দিদি, আমার এই প্রফেশনের জার্নি শুরু হচ্ছে 2007 থেকে। ও, অনেক দিন হয়ে গেছে। 2007-এ আমি প্রথম ইভেন্ট ইন্ডাস্ট্রিতে আমার কাজ শুরু করি। এক জায়গায় জব করতাম, করতে করতে প্রায় সেই কোম্পানিতে আমি 12 বছর চাকরি করি। 2018-তে আমার বেবি হয়। তো তারপর আমি ডিসাইড করি যে আমার পক্ষে ওই টাইম দিয়ে ডিউটি করা পসিবল হচ্ছে না। সেখান থেকে শুরু করলাম যে আমি কি করব না, আমি তখন নিজের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করি। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন কাজ করতে করতে হঠাৎ করে একদিন আমার কাছে আমার একজন ক্লায়েন্টে একটা ইভেন্টে আমাকে বলে যে শতাব্দী, তুই যে এত ভালো ইভেন্ট অর্গানাইজ করিস, তুই আমাদের জন্য একটা পিকনিক অর্গানাইজ কর। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমি ভাবলাম যে পিকনিক নর্মাল আসা খাওয়া দাওয়া নিজের মতো হইলো তো সবাই করে, এটাকে একটু ডিফারেন্ট কিছু করি। দেন ডিসাইড করলাম যে আমি পিকনিক না করে এটাকে কার্নিভাল করব। কার্নিভাল কেমন? ডিসেম্বর মাসে পিকনিক অ্যারেঞ্জের কথা ছিল, তো সেক্ষেত্রে আমি ক্রিসমাসটাকে সিলেক্ট করলাম অ্যাজ আ থিম। তো সেটা দিয়ে আমার পিকনিকের জার্নি শুরু। কর্পোরেট পিকনিক করতে করতে যারা আমাকে এই পিকনিকের অফারটা দিয়েছিল তারা আমাকে বাড়ির জন্য বাড়ির পিকনিকও অ্যারেঞ্জ করার প্রপোজাল দেয়। তো তাদের ফ্যামিলি পিকনিকও আমি অ্যারেঞ্জ করি। অন্যান্য সময় তুমি ইভেন্ট করো আর শীতকালটা একদম একদম। আর পিকনিকটা আমি যে করি ওটা আমার নিজের প্রফেশনও যেমন, তার থেকেও বড় কথা আমি নিজের মনে করে করি। প্রচণ্ড এনজয় করি, খুব মজা হয় সবাইকে নিয়ে। প্রচুর মানুষ তাদের নিজের মতো নিজের কর্মজীবন থেকে একটা দিন নিজের মতো করে কাটায়, নিজের ছোটোবেলায় ফিরে যায়। যে যে খেলাগুলো আমরা ছোটোবেলায় খেলতাম, বেলুন ফাটানো, ছোট ছোট নাগরদোলা, সেগুলো সব অ্যারেঞ্জ করি। তো ধরো একটা মোটামুটি একটা ঠিকঠাক পিকনিক, ফ্যামিলি পিকনিক বলছি, অফিসিয়াল নয়, কিরকম বাজেটের মধ্যে হয় সেটা? ভেন্যু যদি আমাদের সিলেক্ট করতে হয়, সেটা কলকাতা থেকে কতটা দূর সেটার একটা লজিস্টিকের ব্যাপার থাকে। এবার ধরুন খাবার যেটা থাকে, কে কিরকম মেনু চাইছে, হ্যাঁ কে কিরকম মেনু চাইছে, মেনুর উপর ডিসাইড হয় কি কিরকম কি হবে। এবং ক্যাটারিং এর থেকে আমরা বেশি প্রেফার করি হচ্ছে আমাদের ফিক্সড ঠাকুর আছে।
যে গিয়ে ওখানে flavorটা রান্নাটা থাকে করবে picnic-এ। একদম মানে ঠাকুর বসে বসে গরম কচুরি লুচি ভেজে দিচ্ছে, লোকে প্লেটে করে এসে এসে নিয়ে যাচ্ছে, জিলিপি লাইভ কাউন্টার বানানো হচ্ছে, লোকে খেয়ে দিচ্ছে। তো এই ফিলগুলো লোকদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। তো তোমার সাথে কিভাবে মানুষ যোগাযোগ করে, কি তোমার কি কোনো ওয়েবসাইট আছে? আমার ওয়েবসাইট নেই, যেহেতু এত বছর এই প্রফেশনে রয়েছি, চিনে গেছে সবাই। একদম সবাই চিনে গেছে, চেনার পরিচিতই বেশি হয়, দেন রেফারেন্সে আমাদের একদম, কাজ publicity-টা একদম সবথেকে একদম বেশি একদম হয়। তার সাথে আমার নিজের একটা ছোট ফুড জয়েন্ট আছে একদম বিশ্ব বাংলা গেটের সামনে, দ্য বিগ বাইট বলে। আচ্ছা, তো তো সেটাও করো? সেটাও করি, সেখানেও প্রায় 10 জন মতো এমপ্লয়ি আছে যারা কাজ করে ওখানে। তো কলকাতা শহরের আশপাশে পিকনিকের ভালো ভেন্যু এখন কি আছে সব থেকে? কলকাতার মধ্যে যদি আপনি বলেন সব থেকে ভালো পিকনিকের ভেন্যু হচ্ছে এখন ইকো আরবান ভিলেজ, বিকজ ওটা জায়গাটা অনেকটা বড়। আর একটু যদি আশপাশে কেউ 1 ঘন্টা রাস্তার মধ্যে চায় বা আধ ঘন্টার, ধুলাগড়ের দিকে প্রচুর রিসর্ট এখন হয়ে গেছে ভালো যেখানে হয়েছে। পিকনিক করা যেতে পারে। খুব ভালো থেকো শতাব্দী, একদম। খুব ভালো লাগলো, ভেরি ইন্টারেস্টিং। ইভেন Thank তো you, ঠিক আছে, কিন্তু পিকনিক অ্যারেঞ্জিং হ্যাঁ, এটা আমার কাছে খুব নতুন লাগলো, ভেরি নাইস, Thank you. খুব ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি অলওয়েজই চাইতাম যে কিছু একটু হাটকে, কিছু একটু আলাদা করব। ছোটবেলার থেকে আমাকে খুব এই জিনিসগুলো খুব ক্যাচ করতো, যে এই 3D পেন্টিং, তারপর ক্রাফট নিয়ে কাজ, এগুলো আমাকে খুবই ভালো লাগতো। বাট হয় না যে মানে 3 ভাই বোন, বাবা মা, তো তারপরে গিয়ে সেই আলাদা করে পড়াশোনার পরে আর বলবে না কিছু যে তুমি এক্সট্রা কিছু করো, যেরকম এখন আজকালকার আমাদের বাচ্চাদেরকে না এটা করতেই হবে, ওটা করতেই হবে। বাট ওইরকম ব্যাপারটা ছিল না, মানে বাবার কথা ছিল পড়া শেষ হবে আর বিয়ে দিয়ে দেবে, মানে কোনো টার্গেটে উনি একদম চুপ করেনি, একদম যা টার্গেট ছিল সেটাই করে, সেরকম ভাবে বিয়ে হয়েছে। একদম মানে আমার 16 তারিখে বিয়ে হয়েছে, 14 তারিখে আমার পরীক্ষা শেষ হয়েছে, মানে গ্র্যাজুয়েশনের কথা বলছি। তো সেটা হওয়ার পরে তখনও দেখছি যে যতটা নিজের ভেতরে একটা জিনিস কাজ করছে যে কিছু তো করা হলো না, কিছু তো করা হলো না। এই করে করে মেয়ে হলো, আর তার মধ্যে হাজবেন্ড থাকে বাইরে, উনি শিপে চাকরি করে, অস্ট্রেলিয়াতে আছে এখন। সেই ক্ষেত্রে অনেকটা ব্যাপারটা হয়ে যায় যে একা রয়েছি, অনেকটা সময়ও রয়ে গেছে, কি করব। তো সেই ক্ষেত্রে যে আর্ট ব্যাপারটা আমার ভেতরে ছিল, সুপ্ত ছিল, সেটাকে একদম পুরো টাইম পেয়ে নিয়ে, মেয়েও ছোট তখন, একদম ইচ্ছে মতো, যেটাকে পলিশ বলে, মানে এমনও টাইম হয়েছে যে আমি আমাদের এলাকার যে রথের মেলাটা, সেখানটায় প্রথমে হয় না যে ওই স্কাল্পচার আর্ট যেটা হয়, সেই আর্টটাকে বটলের উপর স্টার্ট করে, ওই বাঙালি দোকান থেকে বটল ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে সেগুলো স্টার্ট করে আমি ওই মেলায় গিয়ে, মানে ওই রথের মেলায় গিয়ে আমি স্টার্ট করেছিলাম। তো সেখানে ভয়, মানে কি একদম দিদির কথা, যে কেউ কি দেখবে ঘুরে, তাকাবে কি, মানে নিজের উপর কনফিডেন্সটা আসছে না তখনও। তো তখন দেখা গেল যে 10টা 20টা বোতলের জায়গায় হয়তো 2টো বিক্রি হয়েছে, আর ওই বিক্রির টাকাটা কত দামে সেটা আমার দেখার নয়, যে মানুষ যে বুঝতে পেরেছে যে এটা একটা জিনিস, এটাও পছন্দসই বা ঘরে নিয়ে সাজানো যায়। তো তাই সেই থেকে সাহসটা অনেকটাই বেড়ে গেছিল। ইকো পার্ক মেলাতে দিদি আছেন, ইকো পার্ক মেলাতে আমারও একটা স্টল আছে। তুমি সেখানে সারাদিন থাকো? আমি সারাদিন তো এখন থাকতে পারি না, একজন হেল্পিং হ্যান্ড আছে আমার সাথে, আমাকে তো এগুলো প্রোডাক্টও করতে হয়, নিজের হাতে যেহেতু তৈরি, নিজেকে এখানেও টাইম দিতে হয়, আবার ওই কাজ সব নিজেই বানাও? সব নিজে বানাই। কিছু কিছু সময় একজন দিদি আমার সাথে আছেন, আমাদের বাড়িতেই থাকেন, উনি আমাকে একটু হেল্প করেন, এই আমার ক্লে কাজগুলোতে একটু এসে হেল্প করে দেন। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। জার্নিটা একদম জিরোই ছিল, জিরো থেকে এখানে নিজেকে কিছু করতে হবে, এই মেন্টালিটিটা যদি সবার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় পারবেই সবাই, আর এটা পারতেই হবে, এটা তোমাকে এমনি এগিয়ে নিয়ে আসবে। এই দিদি নাম্বার 1-এ আসাটাও আমার কাছে একটা ড্রিম, সেই ড্রিমটাও আমার ফুলফিল হয়েছে আমার এই ওয়ার্কের মাধ্যমে। একদমই তাই, তার জন্য আমি রিয়েলি গ্ল্যাড। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট শ্রাবণী, খুব ভালো। তো এমনি যখন মেলা শেষ হয়ে যাওয়ার পরে তারপর তুমি প্রোডাক্ট কি করে সেল করো, কোথায় পাওয়া যায়? এটা মলে সেল হয়, এটা অ্যাক্রোপলিক্স মলে, ফন্ডো বাস্কেটে, এবং ওইখান থেকে আরো অনেকগুলো আউটলেটে এটা যায়। তো এই কাজটা আমার সারা বছরই থাকে, এটা আর কি কাস্টমাইজ দেখতে পাচ্ছ, যেটা তোমার ছবি দিয়ে আমি করেছি, এটা তোমাকে আমি এসে দিতে পারি? ইয়েস ইয়েস প্লিজ। One diary for you. Oh, fantastic, very nice. খুব সুন্দর, very nice. আর এটা, বাহ, আর এটার জন্য ইভার স্ট্যান্ড, ওকে, লাভলি, fantastic. Thank you. অল দ্য বেস্ট শ্রাবণী, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর করো তুমি কাজ, এবং আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তা আপনার কতদিন বিয়ে হয়েছে? আমার বিয়ে হচ্ছে 40 বছর। তখন এই বাড়ির পরিবেশ কিরকম? এখানে পরিবেশ ছিল মানে আমাকে যখন বিয়ে করে নিয়ে আসলো, জমির আল দিয়ে আমাকে নিয়ে এসে ছোট্ট একটা কুড়ে ঘরে আমাকে তুললো। কি করতেন দাদা? দাদা তখন ওই জালের কাজটা করতেন। সংসারের অবস্থা তো ভালো ছিল? খুব অবস্থা খারাপ, ওই একাই ইনকাম করতো। বড় ছেলে বিয়ের কত বছর বাদে এলো? আমার বিয়ের 2 বছর পরে আমার ছেলে আসে। 2 বছর পরে আবার মেয়ে হলো, তখনই আমার মাথায় ছিল জালের কাজ করছেন। হ্যাঁ, ওই জালের কাজ করছে, উনি জালের কাজই করতেন। তারপর আচ্ছা, বা সময় সময় কিছু ওই বাঁকে করে মাছ নিয়ে ওই হাওড়া টাওড়া এদিকে যেত। মাছের কাজে গিয়ে এক জায়গায় 2000 টাকা পেয়েছিল। আচ্ছা, পাওয়ার পরে ওই টাকাটা দিয়ে তখন আমার মেয়ে আছে, 1000 টাকা আমার মেয়ের নামে ব্যাংকে রাখলাম, আর 1000 টাকা দিয়ে আমি একটা মেশিন কিনলাম। সেই মেশিনের কাজ শিখলাম আস্তে আস্তে, মানে সুতোর কাজ। ওই যে রেডিমেড যে ব্লাউজগুলো, ওই কাজগুলো আমি শিখলাম। আচ্ছা, ছোট ছেলে আসলো 3 বছর বাদে। বাহ! তখন তো চিন্তা আমার আরো বেড়ে গেল যে আমি কি করব। চিন্তা করলাম যে একটু বড়ি করতে হবে। ব্যাংকের থেকে 500 টাকা তুললাম, তুলে আমি 10 কেজি ডাল নিয়ে আর কিছু কিছু খরচাপাতি আছে, কিছু টিন করলাম। টিন করতে হয় 40 পিস মতন টিন করলাম। টিন মানে ওই যে টিনগুলো যার উপরে দেওয়া রয়েছে? হ্যাঁ, ওইগুলো করতে হয়। 10 কেজি করে বড়ি ভাঙাতে ভাঙাতে তোর বাবা ভাঙিয়ে দিয়ে চলে যেত। আমি আর আমার বড় ছেলে 10 কেজি ডালের বড়ি দেওয়া হাতে করে। হ্যাঁ, প্রথমে এটা আর কি খুব কষ্ট। সেই হাতে আমিও ফেটাতাম, আমার ছেলেও ফেটাতো। ছেলে তখন ছোট, তাও ওই ফেটিয়ে কোনো রকম আমরা বড়ি দিতাম। এবার কিছুদিন পরে আমার হঠাৎ পেট ব্যথা। এবার ও ডাক্তার কাছে নিয়ে গেল, বললো যে তোমার এখনই অপারেশন করতে হবে, আমার গলব্লাডার হয়েছে। এবার সেই অপারেশন তো সেই করালো, আমার বড়ির ব্যবসাটা ওইখানে থেমে গেল। এবার ওর বাবা যা আনতো ওই দিয়েই আমাদের চলতো। যখন মার গলব্লাডার অপারেশন হলো তখন তো তোমাদের বড়ি করাটা বন্ধ হয়ে গেল। ততদিনে তো তুমি বড়ির কাজ শিখে ফেলেছো। তো তুমি করতে পারলে না ওটা? আমরা তখন খুবই ছোট, একটা কাজকে তৈরি করে নিজের লিডিং দেওয়া, যেটা এখন যে আমি লিডিং দিই, এই লিডিং জিনিসটা তখন আমার মধ্যে ছিল না। এই কারণে তখন বন্ধ হয়ে গেছিল। কিন্তু মার আগ্রহতে, মার প্রচেষ্টায়, মা যে আগ্রহটা নিয়েছিল সেই জন্য আজকে বড়ি ব্যবসাটাকে তখন থেকে শুরু করে আমরা আজকে এই জায়গাটায় পৌঁছতে পেরেছি। বড়ি যে দেওয়া হলো, মা যে বড়ি দিল এক করে, তারপরে এই বড়ি কি নিয়ে যায় না তোমরা এখান থেকে পাঠাও কোথাও জায়গা আছে? আমরা কিছু পাঠিয়েও দিই, আবার আমাদের বাইরে থেকেও নিয়ে যায়। আচ্ছা, আমাদের এখানে বড়িটা প্যাকেজিং করলাম, পরে আমরা কিছু মার্কেটে দিয়ে আসি। আমাদের কিছু কিছু পাইকার ধরা আছে বাইরে, তাদের কাছে আমরা এই গাড়িতে লোড করে, কেউ 400 কিলো, কেউ 500 কিলো এরকম অর্ডার দেয় একবারে। 500 কিলো? হ্যাঁ, আজকে আমরা 10 কিলো থেকে 500 কিলো বিক্রির জায়গায় এসে গেছি। সমস্ত কিছুর বড়ি যেরকম এটা 20 কিলো, ওটা 30 কিলো, ওটা 50 কিলো, টোটাল অর্ডারটা কালেক্ট করে যতটা হলে একটা গাড়ি লোড করলে করে দিয়ে আসলাম, মালটা দিয়ে চলে আসে। এবং আমাদের বাড়ির থেকেও প্রচুর কাস্টমার আসে, যারা 2 কিলো, 5 কিলো, 10 কিলো নেয়। হ্যাঁ, তারা ব্যাগ নিয়ে আসে, ব্যাগ নিয়ে তারা এসে মালটা নিয়ে চলে যায়। কেমন লাগে দীপালি দি একা যখন বসে থাকো? যে একদিন আমার কি ছিল, এখন কি কোথায় এসে দাঁড়িয়েছি। ঠাকুরকে ডাকি যে ঠাকুর এরকম করতে করতেই যেন উঠতে পারি, ছেলেদের নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এইটাই কামনা করি। সব খুব ভালো থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে কি করছো? আঙ্কেল, মেয়ে কেমন আছে? তুমি ঠিক কি জানতে চাইছো বলো তো? কি এক্সপেক্ট করছো তুমি? তুমি কি এটা কনফার্ম করতে এসেছো যে তুমি আমার মেয়েটাকে চুপ করিয়ে দিতে পেরেছো কিনা? এটা জানতে এসেছো সে চিরকালের মতো চুপ করে গেছে কিনা? এইটা দেখতে এসেছো না যে আমার মেয়েটাকে তুমি একেবারে চিরকালের মতো শেষ করে দিতে পেরেছো কি? আঙ্কেল প্লিজ এইভাবে বলবেন না। মেঘের এরকম একটা অবস্থা আমরা কেউই কখনো কল্পনা করতে পারি না। কেন পারো না? না পারার কি আছে? সিস্টেমেটিক্যালি মেঘকে টর্চার করতে করতে তোমার দাদা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। একটা সুস্থ সুন্দর মেয়েকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার বেঁচে থাকার ইচ্ছেটা পর্যন্ত চলে গেছে। নীল, তুমি ওর বেঁচে থাকার ইচ্ছেটাকে একেবারে শেষ করে ফেলতে পেরেছ। আচ্ছা নীল, আমাকে একটা কথা বলো তো, তুমি রাতে আমাকে ফোন করেছিলে কেন?
হঠাৎ মাঝরাতে আমাকে ফোন করে মেঘের কথা জিজ্ঞেস করলে কেন? তুমি কি আগে ওকে ফোন করে এমন কিছু বলেছিলে যাতে মেঘ এই স্টেপটা নিতে পারে? তুমি এইরকম একটা কিছু আন্দাজ করেছো না যে মেঘ এইরকম একটা কিছু করতে চলেছে? না না আঙ্কেল, বিশ্বাস করুন, আমার না, আমি খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছিলাম মেঘকে, খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম। আমি সেই জন্য মেঘকে ফোন করেছিলাম, কিন্তু মেঘের ফোন সুইচ অফ ছিল। আর তারপরে আমি আপনাকে ফোন করি মেঘের খবরটা জানার জন্য। আপনি বিশ্বাস করুন। তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো নীল। ইউ আর আ লায়ার, লায়ার, লায়ার। তুমি নিশ্চয়ই মেঘকে ফোন করে এই খবরগুলো নিয়ে আবার কিছু বলেছিলে। আবার নিশ্চয়ই ওর মনোবলটা ভেঙে দিতে সমস্ত বিষ ওর কানে ঢেলেছিল। তাই মেঘ এই কাজটা করেছে। কি বলেছিলে মেঘকে? তুমি কি বলেছিলে? বলেছিলে না যে এইরকম বদনাম নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াটা ভালো, এটা বলেছিলে না? তোমার মতো একটা ছেলের কাছ থেকে এর থেকে বেশি কি এক্সপেক্ট করা যায়? আর এখন তুমি নিশ্চিত হতে এসেছো যে মেঘ সত্যি সত্যি নিজেকে শেষ করে দিতে পারলো কি? এক্সকিউজ মি, মেঘ কেমন আছে? সব বলবো। তার আগে ব্লাড ব্যাংক থেকে আপনারা এই রিকুইজিশনটার মতো ঠিক ব্লাডটা কালেক্ট করে আনুন, আর ব্লাডটা এনে নার্সের ডেস্কে দিয়ে দেবেন, আমরা ওখান থেকে কালেক্ট করে নেব। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? স্টমাক পাম্পিং হয়ে গেছে, কিন্তু পেশেন্টের কন্ডিশন ভালো না। এনিওয়ে, আমরা তো আমাদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা উপরওয়ালার হাতে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি যাব না, তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। আঙ্কেল আমায় দিন, আমি যাচ্ছি। জাস্ট স্টে অ্যাওয়ে এইখান থেকে, এবং আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও। আমি ব্লাডটা আনতে যাচ্ছি, আমি ফিরে যেন তোমাকে না দেখতে পাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি এখন এখান থেকে যাওনি। আমরা চলো অন্য কোথাও গিয়ে বসে। কিন্তু মেঘকে যদি এখান থেকে বের করে নিয়ে চলে যায়, আমি কোথাও যাব না, কোথাও যাব না। ঠিক আছে আঙ্কেল, আমি আপনার সামনে থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি কোথাও যাব, কোথাও যাব না। আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। চল দাদা ভাই। আর একটা কথা বলে রাখি, সেদিন রিসোর্টে যা যা হয়েছে সেটা একটা বড় কনস্পিরেসি, সেটা আমি জানি। এর শেকড় আমি খুঁজে বার করব, তার জন্য যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। আর সব শেষে যদি আমি দেখি যে অপরাধী সে খুব আমার কাছের লোক, তাকেও আমি কিন্তু ছাড়ব। দাদা ভাই, তুই এত টেনশন করিস না। একটু পরে জেঠুমনি আর জেঠিমনি চলে আসবে, ওরা এলে সব জানতে পেরে যাবে। লাল, মেঘ কেন বাঁচতে চায় না বলতো? তুই শুনি না একটু আগে আঙ্কেল বলছিল যে ওর নাকি আর বাঁচার ইচ্ছেটাই নেই। আচ্ছা, আমি কি ওর জীবনকে এতটা ঘেন্নায় ভরিয়ে দিয়েছি যে ওর জীবনের প্রতি, ওর জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে গেছে? দাদা ভাই, এই সব কিছুর জন্য নিজেকে এইভাবে দায়ী কেন ভাবছিস বলতো তুই? হ্যাঁ, আমি জানি তুই মেঘের সঙ্গে অনেক অন্যায় করেছিস এবং এতে কোনো সন্দেহও নেই। She is my wife, লাল। She is my wife. আমি ওর সম্মান রাখতে পারিনি, আমি ওকে সম্মান করিও নি, কিন্তু দেখ, ও আমার সম্মান রাখতে সেদিনকে থানায় ছুটে গেছিল। ওই থানায় সকলের সামনে বলেছিল হি ইজ মাই হাজবেন্ড। অ্যাডাল্টারির চার্জ যদি কেউ আনতে পারে সেটা শুধুমাত্র ও, আর কেউ না। আর আমি কি করলাম? আমি তো সেদিনকে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারলাম না। ওই মিডিয়ার লোকগুলোর সামনে ওদেরকে বলতে পারলাম না যে লিভ আস অ্যালোন, শি ইজ মাই ওয়াইফ। কিন্তু পারল, আমি পারলাম।
আমি মেঘকে আরো অসম্মানের দিকে ঠেলে দিলাম। আচ্ছা, মেঘ যখন এই ওষুধগুলো খাচ্ছিল না তখন কি আমার কথা মনে করেছিল একবার? ওষুধগুলো খেয়ে তারপর যখন এরভাবে কাটলো হাতটা, তখন কি আমার কথা ভাবছিল? আমি ওকে যে যে যন্ত্রণাগুলো দিয়েছি সেগুলো নিশ্চয়ই ভেবেছে। আমার কথাগুলোই ওকে বাধ্য করেছিল, তাই না রে লাল? ডক্টর, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর নতুন করে কোনো জটিলতা এই বাড়িতে তৈরি করতে চাই না। আমি এটা কিছুতেই মানতে পারছি না যে উৎসব, মেহেন্দি, দেবু, তুমি তোমরা রাজি হয়ে গেলে স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, কৌশিকীকে নিয়ে বেড়াতে যেতে। এই তো কদিন আগেও তুমি কৌশিকীকে অনেক কথা বলেছ। হ্যাঁ বলেছি, রাগের মাথায় অনেকগুলো কথা শুনিয়ে দিয়েছি ওকে, কিন্তু উৎসব আর মেহেন্দি তো বললো আমরা ভুল পথে হাঁটছিলাম, ওরাই বললো। কিন্তু এখানেই তো আমার ডাউট। কোনো একটা প্ল্যান চলছে, সাবধান বৈদেহী। কিছু হবে না, আমি তোমাকে বলছি কিছু হবে না। লক্ষ্মীটি তুমি রাজি হয়ে যাও। দেখো বড়দা, ঠাকুরপো সবাই রাজি হয়ে গেছে, ওদিকে প্রীতি, সাংবি, গরিমা ওরা কি খুশি, এমনকি বাচ্চাটা কি খুশি, কাকুন কি খুশি। আমি তোমাকে কি বলবো, এই কাকুনকে নিয়ে বলো কত টেনশন গেল। হ্যাঁ, তারপর নানান ঝামেলা, এত সবকিছু মিটে যাবার পর আমরা 2 দিন সবাই একসাথে আনন্দে মজা করে কাটাতে পারি না, তুমি বলো? দেখো সবাই থাকছে তো, জগদ্ধাত্রী থাকছে, স্বয়ম্ভু থাকছে। না 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 বৈদেহী, না। ড্যাড, উৎসব তোর ড্যাড বেঁকে বসেছে। শুনেছি মা। প্লিজ প্লিজ স্যার, তুমি যদি এখন না বলো তাহলে বাড়ির সবাই খুব কষ্ট পাবে ড্যাড। হ্যাঁ ড্যাড, এতদিন পরে এই বাড়িটাতে একটু খুশি ফিরেছে ড্যাড, সবাই কত এক্সাইটেড বলো তো। আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কোথায় ড্যাড? আমি তো স্বয়ম্ভুকে বড় দাদা হিসেবে মেনে নিয়েছি। আর শুধু আমি নয়, এই যে মম ও স্বয়ম্ভুকে বড় ছেলের জায়গায় বসিয়েছে, ওকে মা বলে ডাকার অনুমতিও দিয়েছে। তুমি কি জানো জগদ্ধাত্রীকে বাড়ির বৌমা হিসেবে মেনে নিয়েছে? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কথা দিচ্ছি ড্যাড, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে আবার একসাথে ভালোভাবে থাকতে পারি। ফেক ধরেছো নাকি ড্যাড? ড্যাড, তুমি অনেকক্ষণ ধরে কিন্তু মিসবিহেভ করছো। তুমি মিসবিহেভ করছো আমার সাথে, মিসবিহেভ করছো মমের সাথে। কি প্রমাণ করতে চাইছো তুমি? না কি প্রমাণ করতে চাইছো তুমি যে আমি খুব খারাপ? হ্যাঁ, আমি খুব খারাপ, আমার কোনো মতলব আছে? ইয়েস, I mean it. তুমি কখনো ভালো কিছু ভাবতে পারো না, আর তোমার এই দোসর দেবু, তোমরা কখনো ভালো কিছু ভাবতে পারো না। এই সেদিন অফিসে যেটা করলে, ছি 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 ছি। ও আচ্ছা আচ্ছা, শুধু আমার বেলাতেই ছিচি? হ্যাঁ, আমার বেলাতেই ছিচি? ড্যাড, এই ছিচিটা তুমি নিজেকে বলো, নিজেকে বলো, তুমি নিজে কি করেছো? আরে তোমার নিজের কীর্তিও কি কম নাকি? এই উৎসব, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আবার ছক করছেন না, আবার কোনো স্কিম করছেন। আমি জানতাম আপনারা আবার একটা
চক্রান্ত করবেন। আমি এও জানি আপনার টার্গেট আমি আর কৌশিকী মুখার্জি, তাই না? বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ যা হয়েছে তার জন্য কৌশিকী মুখার্জিকে খেসারত দিতে হবে। আর বাকি রইল ওই জয় সান্যাল, সে তো জগদ্ধাত্রী রূপে সেলিব্রেট করতে যাবে ব্যাস। আর জগদ্ধাত্রী মুখার্জি মারা গেলে জয় সান্যালও মারা যাবে, তাই না? 2 in 1 তো। জগদ্ধাত্রী মুখার্জি খুন হলো, মুখার্জি বাড়ির বউ, কিন্তু জয় সান্যাল কোথায় গেল? হ্যাঁ, খোঁজ 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 খোঁজ। জয় সান্যালের অন্তর্ধান আর জগদ্ধাত্রীর খুন একই সময়, অঙ্কটা জাস্ট মিলিয়ে দেব। দিব্যা সেন, কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আর আমি তো আমার মস্তিষ্ককে পুরো ওয়্যার হাউস বানিয়ে ফেলেছি, বুঝলেন তো? এখন ওই রাজনাথ মুখার্জিকে না একটু অয়েলিং চলছে, হ্যাঁ, যাতে উনি রাজি হন, যাতে বাগড়া না দিতে পারেন। আসলে ভদ্রলোককে চিনি তো, ইমোশনাল, হ্যাঁ, ভীষণ ইমোশনাল ফুল। বয়স হয়ে গেছে, এনাদের এবার রিটায়ার করা উচিত, একদম রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। কি জামাই বাবু? আচ্ছা, আপনার দেশ কোথায় বলুন তো? গান্ধার নাকি? গান্ধার মানে কি বলছো তুমি? শকুনি ওখানেই থাকতো। এই, মুখ সামলে কথা বলো। একদম চুপ। আর কেউ জানুক না জানুক দেবুদা, আপনি এটা খুব ভালো করেই জানেন, আমি জয় সান্যাল, আমি জগদ্ধাত্রী। একই দেহে দুই রূপ। এমন মার মারবো না জামাই বাবু আপনাকে, একেবারে অক্ষম হয়ে পড়ে থাকবেন বলে দিলাম। ওই উত্তরবঙ্গে গিয়ে না ভিক্ষে করতে হবে। দেখি ফোনটা, দেখি ফোনটা, দেখি। হ্যালো, কথা বলবেন না? কে বলছেন? চুপ, ডোন্ট টক। একদম চুপ। কি হলো, শুনতে পাচ্ছেন? কে কথা বলছেন? হ্যালো, দিব্যা সেনের ফোন নাম্বার। আবার চক করছেন না কোনো? আবার কোনো স্কিম করছেন? আমি জানতাম আপনারা আবার একটা চক্রান্ত করবেন, ডটি কনস্পিরেসি। জামাই বাবু, ফল ভালো হবে না, কিন্তু ফল একদমই ভালো হবে না। আমি এও জানি আপনার টার্গেট আমি আর কৌশিকী মুখার্জি, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয় পাস না শতদ্রু, তোর বাড়িতে গিয়ে আমি উঠবো না। শোন, বাজে কথা বলিস না, খালি বোকার মতো কথা। তোর কি মনে হয় মানে আমার বাড়িতে গিয়ে উঠলে আমার তাতে কোনো আপত্তি থাকবে? তোকে আমি সসম্মানে আমার বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ, মানে যে মিনিমাম সময়টা দরকার সেই সময়টা তোকে আমাকে দিতে হবে, তা না হলে কমপ্লিকেশনস বাড়বে, কমবে না। তোর কি মনে হয় আমি এসব কিছুই জানি না? আমি এতটাই বোকা? সেই জন্যই তো জিজ্ঞেস করছি কোথায় থাকবি। ওই কোনো একটা ওয়ার্কিং হোস্টেলে গিয়ে উঠবো। পুতুলদির জন্যই কষ্ট হবে রে। আসলে কি বলতো, পুতুলদির ওপর না খুব মায়া পড়ে গেছে। আমি বলেছিলাম জানিস তো যে পুতুলদি নতুন করে জীবন সাজিয়ে দেব, ওর একটা ভালো বিয়ে দেব। সেরকম তো আর কিছুই হবে না, কিছুই আমি করতে পারবো না। তবে হ্যাঁ, পরে যদি আমি কিছু ঠিকও করি ওরা সেটার অ্যাকসেপ্ট করবে না। তবে সব থেকে স্ট্রাইকিং জিনিস কি জানিস? তোর শাশুড়ির হঠাৎ করে এরকম পাল্টে যাওয়া। উনি ওরকমই, আগেও দেখেছি, ক্যারিড অ্যাওয়ে হয়ে যান। কি করবো বল, সব মানুষ তো আর একরকম হয় না।
তারপর দেখবি উনি যখন শুনবেন যে আমি এই কাজটা করিনি, আমার কোনো দোষ নেই, তখন আবার আমাকে বুকে টেনে নেবে। তো সেই বুকে টেনে নেওয়ার তো তোর কাছে কোনো মানে থাকবে না, তাই না? থাকা তো উচিত নয়, কিন্তু জানিস তো উনি যখন বুকে টেনে নেন না, তখন আমার আর কিছু করার থাকে না। উনি একটা সময় আমাকে এত ভালোবেসেছেন, এত সাপোর্ট করেছেন, সেটা আমি কি করে ভুলি বলতো? আসলে মেয়েদের না জীবনের প্রতিটা স্তরে স্তরে সমস্যা। তুই এখন ওই বাড়িতেই যাবি তো? হ্যাঁ, এখন আমি ও বাড়িতেই যাব। সারাদিন প্রচুর ধকল গেছে তোর উপর দিয়ে। ধকল আর কি, এটা তো কোনো ধকল নয় রে, এটা তো লড়াই। তবে হ্যাঁ, বিপাশা দি, সুচরিতা দি, শীর্ষা, এরা সবাই আমার পাশে ছিল। আমি ওদের বললাম একটু এগিয়ে যেতে, তোর সাথে আলাদা করে কথা বলবো বলে। হ্যাঁ, সেটা তুই খুব ভালো করেছিস। ইনফ্যাক্ট আমিও তোর সাথে আলাদা করে একটু কথা বলতে চাইছিলাম আজকে। দেখ, যে বাড়িতে তোর ওপর এত টর্চার হয়, সেই বাড়িতেই আবার তুই গিয়ে থাকবি, এটা না আমি মন থেকে মেনে নিতে পারছিলাম না। তুইও তখন আমার কোনো কথাই শুনিসনি। তোকে কতবার বারণ করেছিলাম বল, তো আসিস না, আসিস না, এই বাড়িতে আসিস না। তখন যদি কথাটা শুনতিস তাহলে হয়তো এটা হতো না। হ্যাঁ, শুনিনি তোর কথা, আমি শুনিনি। আমার সত্যি তোর কথা শোনা উচিত ছিল তখন। আসলে আমি কি ভেবেছিলাম বলতো, আমি ভেবেছিলাম আমি যদি সবটা মেনে নিই, একটু মানিয়ে গুছিয়ে নিই, তাহলে ওরা তোকে ভালো রাখবে। তারপরে যখন দেখলাম যে তোর আর পরাগের মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভাব হয়েছে, তখন শোন, আর যাই হোক, পরাগের সাথে না আমার মোটামুটি ভাব হওয়ার কথা নয়, কোনোভাবেই কোনো ভাব হওয়ার কথা নয়। আর এই বোধ যদি তোর না থাকে, তাহলে আমি তোকে ইনসেন্সিবল ছাড়া কিছুই বলতে পারি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি শেষবারের মতো চেষ্টা করেছিলাম মানিয়ে গুছিয়ে চলার, সংসারটাকে টিকিয়ে রাখার, কিন্তু পারলাম না। আমি এটাও চেয়েছিলাম যে তোর একটা ভালো বিয়ে হোক, একটা ভালো মেয়ে দেখে তুই বিয়ে কর, কারণ আমি জানি আমি তোর সাথে জড়িয়ে যাওয়া মানে তোর লাইফে একটা স্ক্যান্ডেল আসা, আর আমি চাইনি যে তোর জীবনে এরকম একটা কোনো স্ক্যান্ডেল আসুক। বিশ্বাস কর, এই স্ক্যান্ডেলটাই আমি মাথা পেতে মেনে নেব। দেখ, যে জিনিসটা হওয়ার নয় সেই নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই। এই পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো হওয়ার নয়। শিমুল, আমি তোকে ভালোবেসেছি, হঠাৎ করে অন্য কাউকে ভালোবাসার তো আমার পক্ষে সম্ভব নয়। সেই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। হ্যাঁ, আমি তোকে বন্ধু হিসেবে ভালোবেসেছি, কিন্তু নিজের বউ হিসেবে আমি কাছে পেতে চেয়েছি। সুতরাং ওই জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। শিমুল, এবারে চল, সামনেই কিন্তু বিপাশাদির বাড়ি। আচ্ছা শোন, বিপাশাদি তোর জন্য রান্না করে রেখেছে, তুই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবি। আচ্ছা, এইভাবে কত লোকজনকে আমি এম্বারেস করবো বলতো? আচ্ছা, এতে এম্বারেস করার কি আছে? বিপাশাদি নিজের দিদির মতো, এতে কি হয়েছে বলতো? তোকে বিপাশাদি আলাদা করে ডেকে কথা বলেনি? কথা হয়েছিল তো তোদের আলাদা করে। বিপাশাদি তো চেয়েছিল যে আমি এই জীবনটা থেকে মুক্তি পাই, চেয়েছিল যে আমি আর তুই একসঙ্গে থাকি। তোর কি কিছুই মনে নেই? না না, সব মনে আছে। তাহলে এত কেন ভাবছিস তুই? আরে বাবা, বিপাশাদির বাড়ি যাবি, ওখানেই থাকবি, এখানে তো অসুবিধার কিছু নেই। আচ্ছা বলছি, ওই কখন পুলিশ আসবে, কখন ওই হাতের ছাপের রেজাল্টটা নিয়ে আসবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, ওই চাবিতে তো আমার হাতের ছাপ ছাড়া আর কারোর হাতের ছাপ থাকার কথা না। আর এটাও ঠিক যে আমি তোর ব্যাগে জিনিসটা রাখিনি, তাহলে আমার বাদে যার হাতের ছাপ পাওয়া যাবে সেই আসল দোষী। আগে সেই নামটা সামনে আসুক, তারপর না হয় আমি ওই বাড়ি থেকে বেরোবো। আমি আরো একটা কথা ভাবছি যখন প্রমাণ হয়ে যাবে যে আমরা এই বিষয়টা জড়িয়ে নেই, তখন ওরা লোকজনের সামনে মুখটা দেখাবে কি করে?
দ্যাটস নট মাই লুকআউট। ওরা ঠিক মুখ দেখাতে পারবে, তুই ওদের জানিস না। ওদের মতো নির্লজ্জ বেহায় না খুব কম হয়, ওদের কিচ্ছু যায় আসে না। তবে আমার একটাই উদ্দেশ্য, যারা আমাকে এত বড় অপবাদ দিয়েছে, যারা আমাকে এত বড় শাস্তি দিয়েছে, তাদের রূপটা সবার সামনে বেরোক। আমি চাই তারা শাস্তি পাক। দেখবি না দেখবি আজ কত বড় একটা নাটক হবে। এর মধ্যে যারা যারা জড়িয়েছিল না তাদের সবাইকে আমি টেনে বার করব। আচ্ছা শিমুল, তুই যে ওই বাড়িতে যাবি, তোকে তো লোকজন হাজারটা কথা শোনাবে। হ্যাঁ, আজকের দিনটা কথা শোনাবে, কিন্তু তারপর আর কথা শোনাতে পারবে না। আজ সকালবেলা যখন বাড়িতে গিয়েছিলাম আমাকে অনেক কথা শুনিয়েছে, আমিও শুনেছি, চুপ করেছিলাম, কারণ আমি জানি শেষ কথাটা আমিই বলবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নাও, এতেই তোমার হয়ে যাবে। শ্যামলী, তুই ছিলিস বলে এই যাত্রা আমার মেয়েটাকে সুস্থ করিয়ে বাড়ি ফেরাতে পারবে। এরকম বলো না, আমি এই টাকাগুলো রেখে কি বা করতাম বলো? বরং এটা সৎ কাজে লাগুক, মহেশ্বর তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিক, ব্যাস তাতেই আমার অনেক আনন্দ। তুই যদি বয়সে আমার থেকে ছোট না হতিস, আমি তাহলে তোর পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করতাম। তুমি যাও, তাড়াতাড়ি মেয়ের কাছে যাও, মেয়ের চিকিৎসা শুরু করো। আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কেউ দেখে ফেললে না কেলেঙ্কারি হয়ে যাবে। চলো চলো চলো। কে? ভাগ্যিস তোমার কথায় ওকে চোখে চোখে রেখেছিলাম, নাহলে তো খুনির সাথে সাথ করে একটু হলে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল। বসদা, তুমি দাঁড়িয়ে দেখো না, চলো শিগগির। পালাচ্ছিস কোথায়? পালাচ্ছিস কোথায়? এই তোরা এরকম করিস না। হ্যাঁ কি রে? হাতে কি রে? হাতে কি? দেখি দেখি দেখি। সুমন নিস না ওটা, ওর খুব প্রয়োজন, ওকে ছেড়ে দে, ওটা ওর খুব প্রয়োজন, সামনে বড় সুমন, ছেড়ে দে ভাই। কে তোদের? কি রে, তুই তো বলেছিলি তোর কাছে নাকি টাকা পয়সা থাকে না কিছু, এটা কি? তুই কত বড় নির্লজ্জ! হ্যাঁ, তোর এতটুকু লজ্জা নেই রে? হ্যাঁ, সমাজ সেবার নাম করে তুই এইভাবে ফষ্টি করছিস। তুই যে আমাদের দিদি সেটা ভাবতে আমাদের ঘেন্না হয়। তোর মতো মেয়ে না দিদি হওয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। এই 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 ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়, চল ঘরে যাই। এসব ফালতু ঝামেলা আর ঘরে ঢুকিয়ে লাভ নেই, ব্যাস তাহলে আর হ্যাপা পোয়াতে হবে না। ঠিক বলেছিস। হ্যাঁ, ওর যেমন স্বভাব ও বাইরেই থাক, ঘরে ওর কোনো জায়গা নেই। না না তো চল, শোনো সুবল, কখন আমার কথা শোন, আমার কথাটা শোন, একবার আমার কথাটা শোন। হে মহেশ্বর, যাদের মুখে আগলে বড় করলাম, যাদের জন্য নিজের সবকিছু ত্যাগ করলাম, আজ তারাই। সে ঠিক আছে, কিন্তু বাইরে বের করে দেওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মানে যদি কোথাও চলে টলে যায় আবার। কোথাও যাবে না, কোনো চুলো নেই ওর যাওয়ার। আজ থাক সারা রাত এই ঠান্ডায়। ও মা, ও বাবা, তোমরা কেন চলে গেলে বলো তো? আমার উপর সবটা ছেড়ে সকাল থেকে এত কিছু বলে চলে ওরা। আমি আর পারছি না মা, আমাকে তোমাদের কাছে নিয়ে নাও, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত মা, আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না। সেই গন্ধ, তার মানে আশেপাশে কোথাও আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বলছি, ওকে যদি সত্যি বাঘে ধরে নিয়ে গিয়ে থাকে তাহলে তো আচ্ছা বিপদ। হোটেলে রান্না বান্না করবে কি, আর হোটেলটা চালাবেই বা কি?
ফাইবার মাস কাটবে কে বাড়ির? কত কাজ কে করবে বলতো? আমরা তো একেবারে পথে বসে গেলাম রে। তুই তাই ও মাস্টারমশাই, ওই যে আমার ভাইরা। এই খোকন, কোনো কথা না, একদম চুপ। ট্রেন মিস করে যাবো তাড়াতাড়ি। কোনো কথা তুমি কোনো কথা না, কোনো কথা না। এই দেখো, আরে কি হলো? বলো কি? আরে আরে মুখ ফুটে বলবি কি হয়েছে? কি হয়েছে? কি দিদির গলা পেলাম মনে হলো। দিদির গলা এখানে? আরে আমরা যাওয়ার সময় তো খুঁজলাম এই দিকটা, থাকবে কোত্থেকে? আমার মনে হয় ওর ওই বন্ধু আছে না সুরভি, ওর কাছে আছে। চল তাহলে ওখানে গিয়ে না ওকে মজা দেখাবো, আমাদের হয়রানিটা করানোর জন্য। চল এখান থেকে সোজা মালবাজার জংশন, তারপরে সেখান থেকে কলকাতার ট্রেন, বুঝেছিস? এক মুহূর্ত কি হলো বুঝলি? চল 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 কলকাতা, চল চল ওঠ ওঠ, একদম এক মুহূর্ত দেরি করা যাবে না। কিরে কখন ছাড়বে? তখন এখনই ছাড়বো মাস্টারমশাই। ঠিক আছে চলো, আমি উঠে পড়ি। বন্ধ কর। কার ফোন এলো রে বাবা? নন্দ? হ্যাঁ নন্দ, কখন হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। এই গাড়ি থামা। কি হয়েছে? কোথায় যাবেন স্যার? আমাকে একটু যেতে হবে, বুঝলি? তোর জেঠিমা কলতলায় পড়ে গেছে, ওর পাটা ভেঙে গেছে, তো বাড়িতে আর কেউ নেই। তুই 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 থাক না, তুই যাস না, তুই যাস না, তুই যাস। আমি যাবো, চলুন চলুন, আমি আপনার সাথে যাবো। চলুন। কোথায় যাবি তুই? তোকে এখানে থাকতে হবে না, তুই কলকাতায় যাবি। না না, আমি একা কলকাতা যাবো না। আমি যাবো না বললে তো হবে না, তোকে যেতে হবে। যাও, আমি যাবো না মাস্টারমশাই, আমি যাবো না, আমি একা যেতে পারবো না। সুযোগ, এটাই তোর শেষ সুযোগ, আর তুই সুযোগ পাবি না এরপর। তুই কত বড় শহর কলকাতা, আমি একা যেতে পারবো না। দাঁড়া 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 দাঁড়া, আমি আপনার সঙ্গে যাবো, নাহলে আমি একা যেতে পারবো না। আমার কাছে বিনোদের ফোন নাম্বার আমি সব দিয়ে দিচ্ছি তোকে। না তপন, ওকে তুই স্টেশনের সাবধানে নামিয়ে দিস। আমি একা যাবো না, আমি কিছুতেই যাবো না। তুই যাবি না মানে? যাবো না, আমি নামবো। এই কোথায় যাবি না? যাবি? এই নামবি না, নামবি। আমি যাবো না, একদম একদম। আপনি একটু বলুন। এই তপন, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি যেতে পারবো না মাস্টারমশাই, আপনাকে ছেড়ে আমি যাবো না মাস্টারমশাই। তোর অনেক ভালো কুমার, তুই অনেক বড় হ, জীবনকে নতুন করে তৈরি কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আছি, আমি আছি। কি হলো? ডাক্তার দেখেনি? আরে না দেখিনি, ডাক্তারকে কি ব্যাপার? কি এখন একটা ডাক্তার আছে না? ওই ডাক্তার, ডাক্তার কি ব্যাপার আপনাদের? সেখানে এইভাবে চেঁচামেচি করছেন কেন? ডাক্তার বাবু, আমার বউ মাথা লেগেছে। এ তো দেখে মনে হচ্ছে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ তো ইনভলভ হবেই, আর এই পেশেন্টকে এমার্জেন্সিতে ট্রান্সফার করতে হবে। আরএমওকে না জানালে ট্রিটমেন্ট করা যাবে না। আর তাছাড়া আমার ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। এই ডাক্তার, সব আরএমও বুঝি না আমি। ডাক্তারি পড়েছিস তো? চল আমার বউয়ের ট্রিটমেন্ট কর, চল। এটা বেআইনি, এভাবে হয় না। আরে কি হয় না আমি জানি না, কিন্তু আমার বউয়ের যদি কিছু হয়ে যায় না, এখানেই পুঁতে দেবো, তোর লাশ পুঁতে দেবো এখানে। ঠিক কর। নার্স, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওর যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। ট্রিটমেন্ট শুরু কর।
এক্ষুনি পুলিশকে খবর দাও, আমাদের প্রাণ সংশয় হচ্ছে। এভাবে বন্দুক নিয়ে হাসপাতালের মধ্যে। আপনাদের কিসের প্রাণ সংশয় হচ্ছে? আমার বউয়ের প্রাণ সংশয় হচ্ছে, অর্জুন সান্যালের বউয়ের। ওর যদি কিছু হয়ে যায় না, এই হসপিটালে কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এই ডাক্তার, ডাক্তার, ও ও নিঃশ্বাস নিচ্ছে না কেন, তাকাচ্ছে না কেন, কি হয়েছে ওর? আমি তো অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, কিন্তু ওনার পালস পাওয়া যাচ্ছে না। আই এম সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু মিলি কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? পেশেন্ট এখন ডেঞ্জার পিরিয়ড পেরিয়ে এসছেন, এখন অনেকটা ভালো আছেন, চিকিৎসার রেসপন্স করছেন। আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? না, এখন হবে না, ওনার তো জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। কখন জ্ঞান ফিরতে পারে? কতক্ষণ লাগতে পারে? সবকিছু ঠিক থাকলে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। আর আপনাকে একটা রিকোয়েস্ট রইল, আপনি হাসপাতালের মধ্যে অশান্তি ক্রিয়েট করবেন না। এখানে অনেক পেশেন্ট আছে, তারা অস্থির হচ্ছেন। আর একটু ধৈর্য ধরুন, আপনাদের ডেকে নেব। প্লিজ ডাক্তারবাবু, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ওর সাথে দেখা করতে দিন, প্লিজ। আচ্ছা, আপনি ওই ইঞ্জেকশনটা ব্যবস্থা করুন। আমি নার্সকে বলছি কেবিনের পর্দাটা একটু সরিয়ে দেবে, আপনি বাইরে থেকে দেখবেন। বাট প্লিজ ভিতরে যাবেন না। আসুন আপনি আমার সাথে। অর্জুনদা, বৌদির এই অবস্থাটা করলো কে বলো তো? আমি তো ভাবছি, কিন্তু কিছুতেই মাথাতে আসছে না। তোমার এই অবস্থা যে করেছে, তাকে আমি খুঁজে বের করবই মিলি। এটা অর্জুন সান্যালের প্রমিস। তো বৌমাকে পেয়েছো? হ্যাঁ, পাওয়া গেছে, কিন্তু কিন্তু ওই ছেলেগুলোকে আমার দরকার। ওরা তো ওইদিকে গেল। মনা, মনা, অর্জুনদা, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন তুমি? আমার একটা প্রশ্ন আছে। আমার গ্যারেজের সামনে ওই বস্তা নিয়ে যাদেরকে বেরোতে দেখেছিলিস, তাদেরকে দেখতে কেমন ছিল? তোমাকে তো বললাম অর্জুনদা, সেভাবে তো দেখিনি। তবে যতদূর মনে হচ্ছে একটা লোকের না দাড়ি গোঁফ ছিল। আরেকজনের তো কম্বল মুড়ি দেওয়া ছিল পুরো মাথা থেকে। কম্বল মুড়ি দিয়েছিল মাথা থেকে? মানে সে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল? কিচ্ছু দেখা যাচ্ছিল না, ওকে দেখেই যা একটু সন্দেহ হয়েছিল। তারপর ভাবলাম তোমার গ্যারেজ থেকে কে আর কি বা করার সাহস পাবে, ওর জন্য আর কিছু এগোয়নি। অর্জুনদা, বৌদি খোঁজ পেলে? হ্যাঁ, পেয়েছি। এই তোরা যা এবার, যা। ঠিক আছে, চল। নিজেকে আড়াল করছিল মানে তো সে নিশ্চয়ই পাড়ার কেউ বা পরিচিত। পরিচিত এত বড় সর্বনাশ করবে মিলির? কেনই বা করবে? কে ছিল সেই লোকটা? আমার ঘরে যে চিঠি রেখে এসেছে, সে আর এই একই লোক নয় তো? কে গেছিল চিঠি রাখতে? খুনি বাড়িতে গিয়ে খবর নিতে হবে, বাইরের কে কে ঢুকেছিল আজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের স্ট্যান্ডার্ডে আমরা চলবো, তার জন্য তো আমরা বাধ্য নই বৌদি। আপনারা আপনাদের স্ট্যান্ডার্ডে চলবেন, আর আমরা আমাদের স্ট্যান্ডার্ডে চলব।
আর ওই দামি জামা কাপড় যেটা আমরা কখনো পরিনি, সেই জামা কাপড় বোধহয় আমরা পরতেও পারবো না, কারণ একটা জামা পরে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আমরা বাড়াতে চাই না। আর সত্যি লোকেও বিশ্বাস করবে না, লোকে ভাববে অন্যের দান পড়েছি আমরা। তাই জন্য আমার মনে হয় আমাদের জন্য এমন কিছুই পছন্দ করবেন যেটা আমরা পড়তে পারবো। আচ্ছা আসুন, দিদিভাই ঘরে অপেক্ষা করছে। 1 মিনিট, তুমি ডাক্তারি পড়ো না? হ্যাঁ, 3rd ইয়ারে উঠবো। ও, ওই জন্য এত কটকট করে কথা বলছো। না, ডাক্তারি পড়ি বলে নয়, আমাদের না জন্ম থেকেই একটা ভ্যালিউ তৈরি করা হয়েছিল, যেই কারণে আমরা একটা আদর্শে বিশ্বাস করি। আর আমি না হয় মেডিকেল পড়ি, আমার মেজদি ভাই তো পড়ে না। মেজদি ভাইও তো প্রথমে একই কথা বললো, আর দিদি ভাইও বলবে। আমরা না এরকমই। আসুন, আরেকটা কথা বলছি, আপনাদেরকে আঘাত করার জন্য কিন্তু আমি কিচ্ছু বলিনি, যেটা সত্যি সেটাই বললাম। আমরা যা, আমাদেরকে কিন্তু সেভাবেই দেখবেন প্লিজ, কারণ আমরা কখনো কাক হয়ে ময়ূরের বাসায় যেতে চাই না। এত বড় বড় কথা বলছো তুমি, অথচ তোমার দিদি তো তাই গেছে। আসলে কি বলতো, আমাদের মেয়েটা না খুব মায়াবী, সব কিছুতে সবার জন্য ওর মায়া, সবার জন্য ওর দরদ, সবার জন্য ওর ভালোবাসা। এই মায়ার আঁচলে আমাদের বাড়ির সবাইকেও জড়িয়ে রেখেছে। আমি তোমাদের কথা দিচ্ছি, দেখো ও যখন তোমাদের বাড়িতে যাবে তোমরাও ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না, তোমরাও ওকে ভালোবেসে ফেলবে। আসলে আমি জানি তো এই বিয়েটা তোমাদের মন মতো হচ্ছে না, কি করবে বলো, ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করেছে তো। না না, আমরাও ভেবেছিলাম যে এত বড় ঘরে গিয়ে আমরা পেরে উঠবো না, কিন্তু ছেলে মেয়ে যদি নিজেরাই নিজেদের পছন্দে স্টিক করে থাকে তাহলে তো বাবা মায়ের কিছু করার নেই, আর পরিবারেরও কিছু করার নেই। আর একটা কথা না বলে পারছি না, মনের মিল তো আর অর্থ দিয়ে হয় না, মনের মিল ভালোবাসা দিয়ে হয়। আমার তো মনে হয় মনের মিলটা শুধু ভালোবাসা দিয়ে হয় না, আর সেটা আপনি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। এক সেকেন্ড, এই কথাটা আপনি কেন বললেন বলুন তো? আমার মনে হয় না এর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্য যে জিনিসপত্রগুলো আনা হয়েছে, আই মিন যে কসমেটিক্স গুলো কেনা হয়েছে, সব কিন্তু এক্সপেন্সিভ, ব্র্যান্ডেড। হ্যাঁ, তুমি নিশ্চয়ই ব্র্যান্ডেড জিনিস আগে কখনো ইউজ করনি, তাই না? এনিওয়ে, হাতে যে নেল পলিশটা পরে আছো না, ভীষণ সস্তা, চিপ। একটা কাজ করো, রিমুভার দিয়ে এটা এক্ষুনি ক্লিন করে আমাদের যে জিনিসগুলো এসেছে ওখান থেকে খুলে একটা পড়তে থাকো। এটাই তো ঠিক আছে ডোরাদি, তোমাদের বাড়ির জিনিস আমি তোমাদের বাড়িতে গিয়ে পড়বো। দিদি ভাই, আজকে আমি তোকে যা হলুদ মাখাবো না তুই ভাবতে পারছিস না। আমি তো তোকে ছেড়ে দেবো রে, তুইও ভাবতে পারছিস না। তুই আমাকে যা মাখাবি তার দ্বিগুণ আমি তোকে মাখাবো, বুঝেছিস? তুই কি করে মাখাবি? তুই তো কোনে বউ, তুই দেখতেই পাবি আমি কি করে মাখাবো। হ্যাঁ, বেশি পাকা পাকা কথা না, খবরদার বলে দিচ্ছি নীলু, যতটুকু মিনিমাম দিতে হয় ততটুকু দিবি। বেশি হলুদ মাখলে কিন্তু আমার অস্বস্তি হয়। এই হলুদ কিন্তু উঠবেও না বলে দিলাম। হ্যাঁ, খুব উঠবে। সৌর্যদার গায়ের হলুদ তুই মাখবি না মানে? এই বৌমা, এসো এসো এসো, এওরা এসো। এটা না, ওদিকে যাও, আমি তো যেতে পারবো না, আমি তো মা, তোমাকে করতে হবে। মেয়ের গায়ের হলুদ আমরা যেতে পারবো না, আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখছি। আর নীলু তো করতে পারবে না, ওর তো বিয়ে হয়নি। কেন 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 পারবে না? কেন এমন হলুদ মাখাবো না একেবারে ভূত বানিয়ে ছাড়বো। হ্যাঁ,
তোমরা এসব নিয়ম টিয়ম পালন করো না, তারপর আমি সবাইকে হলুদ মাখাবো। কেউ বাদ যাবে না তোমরা। আচ্ছা ঠিক আছে, এখন যাও, করো, যাও, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো চলো। এই নীলু, হলুদের থালাটা আন। কি অলক্ষণে কাণ্ড, পুরো হলুদটা তো তোমার গায়ে পড়ে গেল। না না, সব সব হলুদ নয়, একটু পড়েছে। আমি তুলে দিচ্ছি, আমি বাটিতে রয়েছে এখনো, এইটা তো রয়েছে, এই তো মাটিতেও আমি বাটিতে পড়েছে, আমি ওপর থেকে তুলে দিচ্ছি। কি রে মেজদি ভাই, শেষকালে দিদি ভাইয়ের আগে যে তোর গায়ে হলুদ হয়ে গেল। চুপ করবি তুই? হ্যাঁ, এসব কথা বলতে আছে, একদম বলবি না। এখন তো এ বাড়িতে দেখছি দুটো কোণে। আমি চলে যাচ্ছি, ধর তো। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, তুই তো এমনিতেই হলুদ মাখতিস, মানে সবাইকেই মাখতে হতো, তুই না হয় একটু আগেই হলুদ মেখে নিলি, কি আর করা যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভাবছেন সোমরাজ বাবু? কিছু না। যাই বলুন, আমার না হোটেল রুমটা খুব ভালো লেগেছে। আমি এত সুন্দর হোটেলে কোনোদিন থাকিনি, কি সুন্দর ইন্টেরিয়র। আমার মনে হচ্ছে সারাটা জীবন এই হোটেলে থেকে যাই। সারা জীবন? সেই আর কি। তারপর কি খাওয়া দাওয়া করবো আমরা? কোথায় খাবো? কি খাবো? হোটেলের খাবার, বাইরের খাবার? কেন বাইরের খাবার কেন খাবো? বাইরের খাবার খাবো না, আমরা ঘরের খাবারই খাবো। হ্যাঁ, কি কি সেটা কি খাবোটা কি সেটা বলো। আমরা খাবো, আপনি আমার মাথা, আমি আপনার মাথা। আপনি আমায় একদম তারকাটা ভাবছেন না? কি করব বলুন, আমি যখন মন খারাপ করে বসে থাকি তখন কে আমায় cheer up করে? এখন সেই যদি একটা নোংরা চক্রান্তের কারণে মন খারাপ করে বসে থাকে, আমি কি করব বলুন তো? এখন কি আমাদের হেরে যাওয়ার সময়? আমাদের কষ্ট পেয়ে এভাবে বসে থাকলে চলবে না সোমরাজবাবু, আমাদের এখন তৈরি হতে হবে। এই সমস্ত নোংরা চক্রান্তকে পিষে সত্যিটা সবার সামনে আনতে হবে। ওই মালিনী ব্যানার্জির মুখোশ খুলতে হবে, না হলে এখনো পর্যন্ত ওই বাড়িতে যেই মানুষগুলো মালিনী ব্যানার্জির আন্ডারে রয়েছে, আবার ঠাম্মি, জয়দা, দিদি, সবার জীবনটা শেষ হয়ে যাবে সোমরাজবাবু। বাবা, ঠাম্মি, জয়, দোয়েল, সোমরাজবাবু আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু এখন এরকম ঘুম মেরে বসে থাকলে চলবে না, বুঝেছেন? cheer up, cheer up, একদম cheer up। এই তিতির, আমি না ভাবছি একটা একটা নতুন স্টার্ট আপ করবো, বুঝলে? বেশ, এই তো আগে সোমরাজবাবুকে ফিরে পেয়েছি। তো স্টার্ট আপের আইডিয়াটা কিরকম শুনি একটু। আইডিয়াটা এই মানে আমরা তো এই ফিল্ডে যে কাজকর্ম করি, যে ফিল্ডে, সেই ফিল্ডে এইরকম খবর আসে, বুঝলে তো? তো এরকমই একটা ইনফরমেশন আমার কাছে কিছুদিন আগে এসেছিল। একজন ব্যবসায়ীর কোম্পানি টেক ওভার করার জন্য বলেছিলেন, কিন্তু আমি তখন অত মন দিইনি, আসলে তখন তো প্রয়োজন ছিল না। কিন্তু আমি তিতির এখন ভাবছি আমি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো, আমি ওই কোম্পানিটা টেক ওভার করবো। দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া, আপনি এক্ষুনি ফোন করুন। হ্যাঁ, আমার কাছে কিছু টাকাও আছে। আমার কাছেও তো টাকা আছে। আপনার কাছে কত টাকা আছে? দুজন মিলে ইনভেস্ট করো, দুজন মিলে স্টার্ট আপ খুলবো। আছে, আমার কাছে খুব একটা বেশি নেই, খুব কমই আছে, ওই 2 কোটির মতো হবে আর কি। 2 কোটি?
আমার টাকার অঙ্কটা শুনতে হবে না সোমরাজ বাবু, আপনি টাকা দিন। আরে ঠিক আছে তিতির, তুমি এত টেনশন করো না। আমাদের দুজনের কাছে যা আছে সব মিলিয়ে একটা সুন্দর স্টার্ট আপ আমরা করতে পারবো, বুঝলে তো। আমি ফোনটা করি, হ্যাঁ? তার আগে ফোনটা করা দরকার। কোম্পানিটা আমি টেক ওভার করবো। 2 কোটি টাকা? 2 কোটি টাকা কত টাকা হয় আমার কোনো আইডিয়াই নেই। আমি কোথায় শূন্যগুলো লিখতে পারবো না ঠিক করে। কিন্তু যতই টাকা থাক সোমরাজ বাবু, আমি জানি আপনি ঠিক পারবেন। আর সেটা টাকার জোরে নয়, আপনার কর্মদক্ষতার জোরে আপনি আবার শূন্য থেকে শুরু করতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা দুজন একটি গাঁয়ে থাকি। সো স্যাড। এখন আর তোমাদের ওই একটি গাঁয়ে থাকা হলো না। আসলে তুমি কতদিন এই দুনিয়াতে থাকবে সে ব্যাপারেই তো আমার যথেষ্ট সন্দেহ। সেজন্য আমি তোমার যাওয়ার আগে আমার সমস্ত কুকর্ম, আগে আমি কি কি দুষ্কর্ম করেছি সব, আর আগামী দিনগুলোতে কি কি করব সব তোমার সঙ্গে শেয়ার করতে চাই। হ্যাঁ মিস্টার অধিকারী, আপনি এসে গেছেন? ওকে ওকে, হ্যাঁ আপনি জাস্ট ওই হোটেলের লবিতে ওয়েট করুন, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আমি আসছি। তিতির, শোনো না, মিস্টার অধিকারী এসে গেছেন, বুঝেছো? স্টার্টআপের বিষয়ে কথাটা বলে আসি। তুমি এখানেই থাকো, সাবধানে থাকো। যদি কিছু প্রয়োজন হয় তুমি রিসেপশনে কল করে নিও। আপনি যান। ওকে, আমি এলাম। সোমরাজ বাবু ব্যবসাটা দেখুক, আমার যেটা কাজ সেইটা আমি করি। ঠাকুরের পা ছুঁয়ে আমি শপথ করেছি, মালিনী ব্যানার্জির সমস্ত কুকীর্তি আমি প্রমাণ সহকারে ফাঁস করবই। প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে এখন মালিনী ব্যানার্জির কুকীর্তিগুলো লিস্ট করে একটা জায়গায় লিখে রাখি নোটপ্যাডটাতে। 23 বছর আগে মিতা ম্যামকে বাড়ি ছাড়া করা, সোমরাজ বাবুর কানে বিষ ঢেলে সোমরাজ বাবুকে হাত করা, আমার মিথ্যে বয়ফ্রেন্ড সাজিয়ে এনে আমাকে বদনামের চেষ্টা। আমি নিজেই চলে এসেছি আমার তিতিরকে ফিরিয়ে নিয়ে যেতে। আমার সন্তানের বাবা সোমরাজ। এই ওষুধটা প্রেসারের রোগীর জন্য বিষ। মুনমুন দেখে মিতা ম্যাম সাজিয়ে এনে সোমরাজ বাবুকে বাড়ি ছাড়া করার চেষ্টা। আমার ছেলে সোম কোথায়? গভর্নমেন্ট প্রজেক্টের ডিজাইনারকে প্রেজেন্টেশনের দিন ভাগিয়ে দেওয়া। শিওর করো যাতে ডিজাইনার না আসতে পারে, ডিজাইনার যেন না পৌঁছয়। বাবার এই অবস্থা করা, সোমরাজ বাবুকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ি থেকে বের করে দেওয়া। আমি এই মুহূর্তে এই অবস্থায় এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। আপনার সমস্ত কুকর্মের লিস্ট রেডি মালিনী ব্যানার্জি। এই সব কটা কাজের প্রতিশোধ আমি নেবই। এবার দেখি আপনি কি করে আটকান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার কিন্তু
সত্যি রিস্ক হয়ে যাচ্ছে। আর কত অপেক্ষা করবি তুই? ওকে ঈশাকে চেনে নাকি? ঈশার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? চোখ দাদা, এর মধ্যে ঈশার কোনো চক্রান্ত নেই তো? কি হবে এবার? এই বর্ণা, কি মনে হচ্ছে মালা বদলের আগে কি সৃজনদা মুখ খুলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তো এখনো কিছু বলছে না। আর সনাতন কাকু এই ছেলেটাকে যে কোথার থেকে জোগাড় করেছে কে জানে, মানে এত বেশি ক্যারেক্টারে ঢুকে গেছে না। এই যে দাদা শুনুন, আপনাকে যেটুকু বলা হবে সেটুকু করবেন, একদম বেশি পাকামি করবেন না। বিয়ের কোনো নিয়ম পালন করার দরকার নেই, বুঝেছেন? ও দাদা, ওখানে যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওই যে বর, ওনাকে দেখিয়ে দেখিয়ে সব কিছু করবেন যাতে উনি রিয়্যাক্ট করে। আর শুনুন, এই অভিনয়টা কিন্তু আপনাকে মন দিয়ে করতে হবে। এই অভিনয়টার জন্যই আপনাকে ডাকা হয়েছে। আর আমার দিদিকে যে মালা পরাচ্ছেন এটা সত্যি সত্যি না, ঠিক আছে? তাই ভালো করে ভেবে চিন্তে সব কিছু করবেন। এরকম করলে কিন্তু একটা টাকাও পাবেন না আপনি। আমাকে যে অভিনয়ের জন্য পয়সা দেওয়া হয়েছে আমি সেই অভিনয়টাই মন দিয়ে করছি। অনেক হয়েছে পূজা, আর না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না, কিছুতেই। কি ভেবেছোটা কি? এতগুলো লোকের সামনে নিয়ম কানুন না মেনে বিয়েটা করবে? শোনো সৃজন, আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো না। ঈশা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঠেলতে ঠেলতে আমার পিঠ দেয়ালে এমন ভাবে ঠেসে দিও না যাতে ভয়টাকে ভয় বলে মনেই না হয়। এই মেরেছে, এ আবার ফুঁসে উঠছে কেন? ভয়টা কেটে গেলে তো সব শেষ। উফ, মানে এখন বিয়েটা মিটে গেলে বাঁচি। সৃজন প্লিজ, আমার সম্মানের প্রশ্ন, প্লিজ এরকম করো না প্লিজ। তুমি ভেঙে পড়ো না এরকম ভাবে। আমি নিজে স্পষ্ট দেখেছি যে ঈশাতি জোর করে মালা বদল করিয়েছে দাদাকে দিয়ে। বর্ষা, আমি তো কিছুই বুঝতে পারছি না। সৃজন তো এখনো মুখ খুলছে না। কি হবে বলো তো? আমার ভালো লাগছে না, জানো তো। আর এদিকে দেখো, এই ছেলেটাকে আমি বারবার করে বারণ করে দিলাম কোনো নিয়ম মানতে হবে না, কিন্তু ঠিক ওই মালা বদলের সময় আমার গলায় মালাটা পরিয়ে দিল। আর চাউনিটাও না আমার ঠিক লাগছে না। সনাতন কাকা যে কাকে এনে হাজির করলো তা ভগবানই জানেন। বর্ণা, এবার কিন্তু সত্যি রিস্ক হয়ে যাচ্ছে। আর কত অপেক্ষা করবি তুই? এবার তো মন্ত্র পড়া শুরু হয়ে যাবে। দেখলি রুচি তুই? হ্যাঁ বর্ণা, ওকে ঈশাকে চেনে নাকি? ঈশার দিকে ওভাবে তাকাচ্ছে কেন? চোখ দাদা, এই সনাতন কাকার পাঠানো পাত্রই তো। এর মধ্যে ঈশার কোনো চক্রান্ত নেই তো? চোখ দাদা, কি হবে এবার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু ভাই কলের পুতুলের মতন সবকিছু করবে, কিন্তু দিদি ভাইয়ের স্মৃতিতে অন্যকে সিঁদুর দেবে সেটা একদম সহ্য করতে পারবে না। আমাদের এই সিঁদুর নিয়ে কিছু করতে হবে। বুঝেছি, দাঁড়াও তুমি। ঠাকুরমশাই, বলছি যে ওই 7 পা খই ফই সব বাদ দিন, একেবারে সিঁদুরদানে চলে যান। এবার সিঁদুরদান হবে। হ্যাঁ, সিঁদুরদান মানে মাঝের পর্বগুলো কি হবে? আমাদের জামাই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই কম্পিউটারের মতো ফাস্ট। তাছাড়া ওদের তো আজকে ফ্লাইট আছে, হানিমুন, সুইজারল্যান্ড, তাই তো তারা আছে, তাই সবকিছু ফাস্ট হবে, ফাস্ট। তুই তো বউকে নিয়ে যাবি চাঁদিপুর, তুই একটু টাইম নিয়ে বিয়ে কর সৃজন। হ্যাঁ, সব সময় আমাদেরকে সবার সামনে অপমান করা অসহ্য। আমাদেরও তারা আছে, এখন ঈশারও সিঁদুরদানি হবে। এই বন্যা, আমার মনে হচ্ছে
তোর এই নকল বর কিন্তু ঈশার চেনা জানা, কারণ দুজনে কেমন চোখে চোখে কথা বলছে দেখছিস। হ্যাঁ রে, হতেই পারে। তাছাড়া দেখ না, আমি তো তোকে প্রথমেই বললাম না যে আমার একটু সন্দেহ লাগছে ওর চাউনিটা। তারপর আমি যখন মালা পরাতে বারণ করলাম, আমাকে তো জোর করে মালাটাও পরিয়ে দিল। রুচি, আমার কিন্তু ভয় করছে। যদি সত্যি সত্যি সিঁদুরটা পরিয়ে দেয়, দেখ কাজ কর, তোর সিঁদুরটা পাল্টে লাল আবির দিয়ে দে ওখানে, যা। আবির এনে আমাকে বোকা বানাবে, এত সোজা নয়। কি এটা আবার কিরকম সিঁদুর? হ্যাঁ, আবির আবিরের মতন দেখতে তো। আরে বাবা, আপনি কি করছেন? চিৎকার করছেন কেন? চুপ করুন। সত্যি আপনাকে কি সনাতন কাকা কিছুই বলে দেয়নি? ইচ্ছে করেই আবিরটা রাখা হয়েছে, চুপ করুন। না না, তা বললে কি করে হয়? আবির দিয়ে বিয়ে হয় নাকি? এটা আমার প্রথম বিয়ে। সিঁদুরের জায়গায় আমি আবির দেবো নাকি? এটা তো সিঁদুর না, এটা তো আবির। কি গো নীলাঞ্জনা, তোমরা আগে দেখোনি? হে ঈশা, দেখেছো কিরকম শয়তানি বুদ্ধি? সিঁদুরের জায়গায় আবির রেখে দিয়েছে, আর নকল ভাবে বিয়েটা সারবে বলে। কি ভেবেছিল ওই আবির দিয়ে সিঁদুর দান করে সৃজনকে উস্কাবে? উস্কানো বার করছি, তারাও মমিতা দি। তুমি তুমি যাও তো, ওই আবিরের জায়গায় আসল সিঁদুর রেখে দিয়ে আসো, যাও। ঠিক আছে। মিত্তির কাকিমা, বাড়িতে আসলে দুটো বিয়ে তো হাজার কাজ, কাজের মধ্যে আসলে ভুল হয়ে গেছে একটু। কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি সিঁদুর। দাদা, এসব কি হচ্ছে? আসল মালা বদল সত্যিকারের সিঁদুর। তোমার দিদি বলছে চকো দাদা, সৃজন ছাড়া যদি অন্য কারোর সিঁদুর আমার মাথায় ওঠে, তোমাকে কিন্তু তোমার বোনকে হারাতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা কেউ চিংড়ি দিদিকে কিছু বলতে পারো না? সারা দিন মুখটা ভেটকে চিংড়ি মাছের মতো ঘুরে বেড়ায় আর ব্যাকা ব্যাকা কথা শোনায়। আরে বাবা, ফুলকি দাস ছোট, ফুলকি দাসকে যা বলে ফুলকি দাস মেনে নেয়। কিন্তু তমাল দাদা তো বড় হয়। তমাল দাদার বুঝি কোনো মান সম্মান নেই? আসলে কি বলতো, আসলে তমাল দাদা তো আর স্যারের মতন নয়। আমি যদি এই কথাগুলো স্যারকে বলতাম না, স্যার আমার কানটা পুরো টেনে ছিঁড়ে দিত। কানটা টেনে ছেড়ে দিয়ে এবার সব কিছুর লিমিট থাকে ফুলকি। বৌদি, তুমি এই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? ও তমালকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ ঈশিতার বিরুদ্ধে কথা বলছো। এত বড় সাহস তোমার হয় কি করে, সেটা বলো না। মানে ঈশিতা দিদি যে কথাগুলো বললো সেটাকে ঠিক বলুন। সেটা দেখা তোমার কাজ, তোমার কাজ সেটা দেখা। বেশি পাকামো করো না, টেনে এক থাপ্পড় মারবো বলে দিলাম। যাও, তোমার তমাল দাদাকে গিয়ে সরি বলো, যাও যাও। এই দেখো তমাল দাদা, এইরকম হতে হয়। ভয়ে তো আমার গলাটা শুকিয়ে গেছে। এই হেসো না, ধরে ফেলবে। ওই ওটা কি সরি বলা হচ্ছে? শুনতে পাচ্ছি না তো কিছু, জোরে বলো। হ্যাঁ স্যার বলছি, আমি আর করবো না, কান ধরছি। বন্ধ করো এসব, কি যাতা। কি বলছিল গো? আরে কি যাতা বলছিল জানো? বলছে নাকি রোহিতের মতন সিংহের মতন গর্জন করতে হয় বউয়ের ওপর, তাহলে নাকি ভালো হবে, এইসব বলছে। মোটেই না দিদি, আমি এসব সিংহ টিঙ্গ বলিনি। ফুলকি, খুব শিগগির না সত্যি সত্যি তুমি ভাইয়ের হাতে পিটানি খাবে গো। তুমি জানো না ভাই এসব পছন্দ করে না। একদম এসব পাকামি করবে না, বুঝেছো? কি করব দিদি তাহলে? ফুলকি দাস কারোর মান সম্মান চলে গেলে চুপ করে থাকতে পারে না। কি করব আমি? লজ্জা করছে না আপনার?
আবার বলছেন ম্যাডাম বলুন, পেপারে কি ছবি বেরিয়েছে দেখেছেন? এক মিনিট ম্যাডাম, এক মিনিট দেখছি। ও, এই ছবিটা বেরিয়েছে ম্যাডাম। মানে এতটা ক্যাজুয়ালি কি করে বলছেন আপনি কথাটা? আমি কি করব বলুন তো ম্যাডাম। প্রথমত কথা ছিল যে আপনি রোহিত স্যারকে টেনে নিয়ে নাচ করবেন, সেটা তো হলো না। রোহিত স্যারের ছাত্রী মাঝখান থেকে এসে উপস্থিত হলো, আর সেই সময়কার কোনো ছবিতেই তো আপনি আসেননি ম্যাডাম সেরকম হবে। আর অন্য সময়কার ছবিগুলো খুব সাধারণ ম্যাডাম, তাই প্রেস ওগুলো নেয়নি। নেয়নি মানেটা কি? স্টোরিটা আমার ছিল, হেডলাইনে পর্যন্ত ফুলকি দাসের নাম। এখন কি সব জায়গায়, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শালিনী মিত্রের স্পোর্টস একাডেমির কভারেজে ফুলকি দাস পাবলিসিটি পাবে? আপনি কি করছিলেন? কি মুশকিল ম্যাডাম, আমাদের কথা তো ওদের ব্যবসার থেকে বড় নয় ম্যাডাম। মিডিয়া একটা লড়াইয়ের গল্প পেয়েছে, একজন ছাত্রী তার গুরুর সম্মান ফিরিয়ে আনতে চাইছে। এই স্টোরি কি মিডিয়া এত সহজে ছেড়ে দেবে ম্যাডাম? এই বিষয় নিয়ে সিনেমার পর সিনেমা হয়েছে, আর এখন সেটা বাস্তবে ঘটছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তমাল দাদা তুমি চলো, ও পিয়া দাদা আমরা তিনজন মিলে যাই না। খালি তো দীপায়ের শরীরটা এত খারাপ হলো। ফুলকি, দিবাই কি বাচ্চা মেয়ে নাকি? ও তো শুধু মাথা ধরেছিল। কি পাগলি মেয়ে বলতো। ফুলকি দাস তো মুখ খুলতে পারবে না, তাহলে হুলুস্থুল হয়ে যাবে। কিন্তু আমার জামাইবাবুকে কেমন ভয় ভয় করে ইদানিং। মনে হয় যেন মানুষটা ক্ষতি করতে পারে। বুকের রক্ত দিয়ে সংকল্প করলাম মা, আমি যেন পরিবারকে শেষ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। স্যার আপনি কখন এলেন এ ঘরে? গুলতানির তো শেষ নেই তোমাদের। তখন থেকে তমাল আর পিয়ালকে ডেকেই চলেছে, শুনতে পাচ্ছিস না তোরা? কেন বল? স্টোরে যেতে হবে, নতুন সাপ্লাই আসছে, সেগুলো রিসিভ করতে হবে। চল। হ্যাঁ হ্যাঁ স্যার চলুন, আমিও যাব। আর স্টোর থেকে ফেরার সময় বরং আমরা একবার দিভাইয়ের কাছে যাব। সবাই ফোন করলো ছবিটা দেখে, কত কিছু বললো, কিন্তু দিভাই একবার ফোনও করলো না, এলোও না। বৌদি, ফুলকিকে না এই প্রেস স্টেটমেন্ট, মিডিয়া কভারেজ, পার্টি এই জোনটা থেকে প্লিজ বের করো। কাল থেকে জোর কদমে ওর বক্সিং এর ট্রেনিং শুরু হবে। ও সবার সামনে কনফিডেন্টলি বলেছে না যে ও নাকি রোহিত রায়চৌধুরীর ছাত্রী হয়ে ওর স্যারের মুখ উজ্জ্বল করবে। ওর স্যার নাকি আবার বক্সিং এর জগতে মাথা উঁচু করে ঢুকবে। আজকে রাত্রে রেস্ট নিয়ে নিক, কাল থেকে ট্রেনার রোহিত রায়চৌধুরীর এক নতুন রূপ দেখবে ফুলকি দাস। তমাল, পিয়াল, চল। ফুলকি কি দেখছো তোমরা? ফুলকি দাস বোধহয় কালী মা কালীর পায়ে চলে যাবে, যা বলে গেল স্যার। তো ঠিক মতো ঘুম হয়েছে? হ্যাঁ স্যার। কেন? না, জিজ্ঞেস করে নিলাম। দৌড়তে হবে না এখন, রাদার আমার সাথে দৌড়ের কম্পিটিশন করতে হবে। আপনি যে কি বলেন না স্যার। কেন? ফুলকি একজন বক্সারের জন্য ফিটনেসটাই আসল। আগে তো বলেছি 10 কিলোমিটার আমার সাথে দৌড়ের কম্পিটিশন করতে হবে। ওকে চলো। আপনি যে কি বলছেন না স্যার, ফুলকি দাস আপনার সাথে ছুটে পারে নাকি? আপনি তো হলেন নাম করা বক্সার, আর ফুলকি দাস তো এখনো কিছু হয়নি। হ্যাঁ তবে হবে, নিশ্চয়ই হবে। এখন আপনার সাথে প্রতিযোগিতা করা সাধে নাকি? ফুলকি আমার কাছে এসো। স্যার কাছে আসতে বললাম তো। উমা কালী, সকাল সকাল এসব কি কাণ্ড করছো গো তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
দাদা, এই সংসারের প্রত্যেকটা মানুষের বলা এক একটি ধ্বনি আসলে একটা শক্তি, আর আমাদের মন পবিত্র হলে আমরা সংসারের সব শক্তির খোঁজ পেতে পারি। কারণ শক্তির কখনো বিনাশ হয় না, তা সদাই ব্রহ্মাণ্ডে বিদ্যমান থাকে। কানাই, আমি তোর কোনো কথাই ঠিক বুঝতে পারছি না। তোর যা ইচ্ছে হয় তুই কর, শুধু আমাকে এটুকু বলে দে যে জয়দেব কোথায় আছে। ঠিক আছে দাদা, আমি বলছি, কিন্তু আমি এখন যা বলবো তোমাকে তাই করতে হবে। ঠিক আছে কানাই। ঠিক আছে দাদা। ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাঁচাও, বাঁচাও, কেউ রক্ষা করো, বাঁচাও। দাদা, আমি জয়দেব দাদার স্বর শুনতে পাচ্ছি, আমি তার বলা প্রত্যেক শব্দ শুনতে পাচ্ছি। দাদা, আমি যেমন যেমন বলছি তুমি তেমন তেমন করো। দাদা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই জয়দেব দাদার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এর অর্থ এটাই হলো যে জয়দেব এই পর্বতের ভিতরে রয়েছে। বাঁচাও, বাঁচাও, কেউ রক্ষা করো, বাঁচাও। কানাই, তুই ঠিক বলছিলি, জয়দেব এই মন্দার পর্বতেরই ভিতরে রয়েছে। কানাই, কি ভাবছিস? এখন তো আমরা জানতে পেরে গেছি যে জয়দেব এই পর্বতের ভিতরেই আছে। কানাই, আমি এই পর্বতকে খণ্ড খণ্ড করে ফেলবো, তারপরে জয়দেব নিজে থেকেই বেরিয়ে আসতে পারবে। দাঁড়াও দাদা, শুধু জয়দেব দাদার জীবন রক্ষাটাই আমাদের উদ্দেশ্য নয়, বরং এই মন্দার পর্বত আরো কি সংকটে ফেলতে পারে তাও ভাবতে হবে, আর সবাইকে রক্ষা করতে হবে। কানাই, তুই কোন সংকটের কথা বলছিস? দাদা, আমার এমনটা মনে হচ্ছে যে জয়দেব দাদার উপর আসা এই সংকট কেবল একটা আরম্ভ। বাস্তবে কংস আর মন্দার পর্বত মিলে বৃন্দাবনবাসীদের বড় কোনো সংকটে ফেলতে চায়। যদি তাই হয় তবে তার থেকে রক্ষা পাওয়া সহজ হবে না কিন্তু দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।